ওয়ার্ল্ড রেডিয়েশন অ্যাওয়ারনেস ডে প্রথমবারের মতো সারা বিশ্বে একবারে উদযাপিত হতে যাচ্ছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসটিকে সামনে রেখে আমরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার সাথে যারা সম্পৃক্ত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষকে নিয়ে আজকের এই আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেছি। ওয়ার্ল্ড রেডিয়েশন অ্যাওয়ারনেস ডে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। সারা পৃথিবীর সাথে একই সাথে দিবসটি উদযাপিত হচ্ছে। ধন্যবাদ সকলকে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড রেডিয়েশন থেরাপি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন, এবং আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যারা তাদের নিজস্ব অবস্থানে, স্বস্বীকৃত অবস্থানে এবং যারা অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ, তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত করতে পেরেছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর সৈয়দ আকরাম হোসেন, ইনি চেয়ারম্যান ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এফ.এম. কামাল উদ্দিন, প্রাক্তন জেনারেল সেক্রেটারি, সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর আলিয়া শাহনাজ, যিনি ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, রেডিয়েশন থেরাপি বিভাগ। আমাদের সাথে আছেন ডক্টর শাহিদা আলম, সহযোগী অধ্যাপক, রেডিয়েশন থেরাপি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। আমরা আলোচনার শুরুতেই ওয়ার্ল্ড রেডিয়েশন অ্যাওয়ারনেস ডে, এই দিনের আসলে তাৎপর্য কী, এই দিন আসলে কেন আমরা নিয়ে আসলাম এবং এই দিনের প্রেক্ষাপটটা আলোচনা করার জন্য আমি প্রথমে ডক্টর এফ.এম. কামাল উদ্দিন স্যারকে রিকোয়েস্ট করব যে উনি আমাদের এই প্রেক্ষাপটটা যদি একটু বিবরণ করেন। 1953 সালে প্রথম লিনিয়ার অ্যাক্সেলেরেটর ব্যবহার করে যখন ক্যান্সার চিকিৎসা হয়, ধরে নেওয়া হয় এটা একটা ক্যান্সার চিকিৎসার জন্য মাইল ফলক। তো ওই দিনটাকে টার্গেট করেই এই প্রতি বছর 7ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেডিয়েশন অ্যাওয়ারনেস ডে পালনের সিদ্ধান্ত হয়, এবং এবছর এটা প্রত্যেকটা অর্গানাইজেশনকে এনকারেজ করা হচ্ছে সবাই মিলে যেন করে। কারণ কি, আমরা চাচ্ছি যে রেডিওথেরাপি একটা অসম্ভব গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা হলেও শুধু উন্নয়নশীল না, উন্নত দেশেও রেডিওথেরাপি যথেষ্ট ব্যবহার হচ্ছে না। এটা একটা খুব আশ্চর্যজনক সত্যি কথা। কিন্তু এটার যে না হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা হয়তো যথেষ্ট পরিমাণ এটা নিয়ে নয়েজ ক্রিয়েট করতে পারছি না, মানুষকে বোঝাতে পারছি না। তাই এই অ্যাওয়ারনেস ডেতে বলা হচ্ছে যে রোল অফ রেডিওথেরাপির রোলটা কী, এবং এটা ইকুইটেবল অ্যাক্সেস, যে সব দেশে থাকতে হবে, শুধু উন্নত বিশ্বে থাকবে অনুন্নত বিশ্বে কম থাকবে এটা হতে পারে না। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে নাইজেরিয়ার মানুষের যে পরিমাণ রেডিওথেরাপির ফ্যাসিলিটিস আছে, আমেরিকায় কুকুরের রেডিওথেরাপি ফ্যাসিলিটিস তার চেয়ে বেশি। এই যে একটা ইনইকুইটেবল একটা যে সিচুয়েশন, এটার অবসান হওয়া দরকার। আর তাছাড়া আমরা মনে করি যে সাধারণ জনগণ বোঝা উচিত যে রেডিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা মাধ্যম। যারা পলিসি মেকার তাদেরকে আমাদের বোঝাতে হবে যে প্রাথমিকভাবে অনেক ইনভেস্টমেন্ট হলেও শেষ পর্যন্ত এটা অসম্ভব কম খরচে অসম্ভব ভালো একটা চিকিৎসা, এই জিনিসটা বোঝাতে হবে। এবং যারা হেলথ প্রফেশনাল, যারা ক্যান্সার চিকিৎসা জড়িত না কিন্তু অন্য হেলথ প্রফেশনাল, তাদেরকেও আমাদের বোঝাতে হবে যে রেডিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ অংশ। এভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে রেডিওথেরাপির গুরুত্বটা বোঝাতে পারি, তাহলে রেডিওথেরাপির মতো একটা অসম্ভব গুরুত্বপূর্ণ কিন্তু কম খরচে চিকিৎসা করার ব্যবস্থাটা আমরা ইনশিওর করতে পারবো, এবং সেটা একটা বিশ্বব্যাপী মোটামুটি একটা ইকুয়াল বা ইকুইটেবল অ্যাক্সেস ইনশিওর করতে পারবো। এটাই হচ্ছে এবারে প্রতিবাদ। আমরা সবাই কম বেশি জানি যে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, সার্জারি এবং রিসেন্টলি অনেক নতুন নতুন চিকিৎসা আছে, এটাকে সম্পৃক্ত করে চিকিৎসা করা হয়। আমরা গ্লোবাল ইস্যু থেকে আমরা বাংলাদেশের দিকে যদি একটু ফোকাস করি স্যার, যেহেতু আপনি বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য মোস্ট বড় প্রতিষ্ঠান, সেটাকে আপনি হেড করেন, তো স্যার বাংলাদেশের রেডিয়েশন থেরাপির বর্তমান সিচুয়েশনসটা আসলে কি? আমাদের দেশের সিচুয়েশনটা হলো যে আমরা জানি যে আমাদের প্রতি বছর 2 লক্ষর বেশি রোগী, যেটা আমাদের গ্লোবেকান যে ইনফরমেশন দেয়, এবং তার মধ্যে 1 লক্ষ রোগী মারা যায়। এর মধ্যে কমপক্ষে 60% রোগীর, 60% রোগীর কিন্তু রেডিওথেরাপির প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে সেটা বাস্তবে নেই। তার অর্থ হলো যে প্রায় প্রতি বছর হিসাব করে দেখা গেছে 1 লক্ষ রোগীর কাছাকাছি কিন্তু রেডিওথেরাপির প্রয়োজন। আমাদের দেশে রেডিওথেরাপি মেশিন আছে 39টা, কিন্তু আমাদের প্রয়োজন হলো যে প্রয়োজনের তুলনায় মাত্র 30 থেকে 35% আমাদের হচ্ছে। কিন্তু আমাদের এই মুহূর্তে 130 থেকে 170টা মেশিন বা 200-র কাছাকাছি মেশিন দরকার, কিন্তু আমাদের দেশে সেটা নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের এজেন্সির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতেও কিন্তু বাংলাদেশ বেশ পিছিয়ে আছে।
অন্যান্য দেশ তো পিছিয়ে আছে, আমরাও বেশ পিছিয়ে আছি। যদি হিউম্যান রিসোর্সের দিকে দেখি যে বাংলাদেশে অনকোলজিস্ট বা যারা ক্লিনিক্যাল অনকোলজিস্ট বা রেডিয়েশন অনকোলজিস্ট কতজন আছেন, মাত্র 250 থেকে 300 সর্বোচ্চ। এবং আরেকটি হলো যে আমাদের রেডিওথেরাপি টেকনোলজিস্ট নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণ নাই, ডোজিমেট্রিস্ট পর্যাপ্ত পরিমাণ নাই, সরকারি খাতে এখন পর্যন্ত মেডিকেল ফিসিস নাই, যদিও মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিকেল ফিসিস্টের পদ আছে বা এটা অপ্রতুল। এবং এমন কোনো কোর্সও নাই যে কোর্সগুলো দিয়ে আধুনিক মানে মেশিন বা অন্যান্য জিনিসগুলোকে শেখানো যায়, বিশেষ করে ডোজিমেট্রিস বা টেকনোলজিকে, সেটাও কিন্তু এই মুহূর্তে নাই। তবে আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ে বিএসসি কোর্স চালু করা যায়, তাহলে হয়তো আমরা একটা বিশেষ মানে পৌঁছাতে পারবো। আমাদের মেডিকেল ফিসিস্ট আছে হয়তো 100-র একটু কাছাকাছি বা বেশি, কিন্তু এটারও কিন্তু ঠিক অর্গানাইজড ফর্মে নাই। হয়তো ঢাকা ইউনিভার্সিটি কিছু করছে, গণবিশ্ববিদ্যালয় কিছু করছে, অন্যরা কিছু করছে, কিন্তু সবচেয়ে মারাত্মক যেটা হলো যে আমাদের কোনো প্রফেশনাল লাইসেন্স নাই মেডিকেল ফিসিসদের, যেটা কিন্তু ডাক্তারদের যেমন আছে, মেডিকেল ফিসিসদের কোনো লাইসেন্স নাই। এবং তার কারণে হলো একটি অঘটন ঘটলে বা একটি ট্রিটমেন্ট যদি ম্যাল প্র্যাকটিস হয়ে যায়, সেটা কিন্তু জব দিতে জায়গাটা কিন্তু নাই কিন্তু। তো সেটার জন্য কিন্তু স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আমি সদস্য হিসাবে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাটা হলো যে অ্যালাইড যে মেডিকেল প্রফেশনালস আছে, অ্যালাইড প্রফেশনালদের জন্য আলাদা একটা লাইসেন্সিং বডি থাকবে। সেই বডির মধ্যে তো মেডিকেল ফিসিস্ট বা অন্য যারা কাজ করবেন হেলথ সেক্টরে, তাদের প্রত্যেকেরই কিন্তু লাইসেন্স নিতে হবে, সে যে পর্যায়ে বা যেখানেই কাজ করেন। ইভেন সে যদি একটা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হয়, তাকেও কিন্তু একটা লাইসেন্স নিতে হবে কাজ করার জন্য। তো এই সুযোগগুলো ওখানে আছে। ভালো একটা দিক হলো যে এই মানে বর্তমান সময়ে একটা হেলথ সেক্টর রিফর্ম কমিশন, যে স্বাস্থ্য সংস্কার কমিশনের আমরা একটা প্রস্তাব দিয়েছি যে মুখ্য যে সুপারিশ, 28টা সুপারিশের একটা সুপারিশ হলো ক্যান্সারকে নিয়ে। এবং ওখানে বলা হয়েছে যে অপ্রতুলতার কথা তুলে ধরা হয়েছে, এবং বাংলাদেশের এই যে ম্যান পাওয়ারের অবস্থার কথা, আমাদের ক্যান্সার রেজিস্ট্রি নাই সেটার কথা, এবং মেশিনের অপ্রতুলতার কথা, বা অন্যান্য আধুনিক কেমোথেরাপি পাওয়ার কথা, সব কিছু কিন্তু ওখানে আনা হয়েছে আর কি ওই প্রস্তাবনাতে। মানে 32টা প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা কিন্তু ক্যান্সারের উপরে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে কাজ করার সুযোগ আছে। এই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে পারি, আগামী দিনগুলোতে হয়তো বাংলাদেশের একটা কার্যকর পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব। আর মেডিকেল ইউনিভার্সিটির ঘটনাটা যদি বলি, ওখানে যেহেতু সব এমডি কোর্সগুলো চালু আছে, বিসিবিএস এফসিবিএস কোর্স চালু আছে, কিন্তু আমি দেখেছি যে এইগুলোকে একটা বিশেষ মানে পৌঁছানোর জন্য আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এবং সবাই যদি একসাথে এগিয়ে আসি তাহলে হয়তো আমরা কাজ করতে পারবো। ওখানে 3টি বাংকার আছে, 3টি বাংকারে একটি মাত্র মেশিন আছে, এবং 4 মাসের কিউ এই মুহূর্তে, 4 মাসের কিউ। আমরা পর্যাপ্ত পরিমাণ রুগীকে সেভাবে সেবা দিতে পারছি না। আর সেবা যাদেরকে দিচ্ছি তারাও বেশিরভাগ রুগী, অলমোস্ট শতভাগ রুগী কিন্তু কারো না কারো রেফারেন্সে, কারো না কোনো তদবিরে আসছেন। ঢাকা মেডিকেল কলেজের প্রতিনিধি প্রফেসর আলিয়া শাহনাজ বেগম, যে আপনার প্রতিষ্ঠানের রেডিয়েশন থেরাপির বাস্তবিক অবস্থাটা কী আপা? আপনার উত্তর যেটা দেব সেটা আসলে সবার মন খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে যেটা বাস্তব সেটাই আমাদেরকে বলতে হবে। প্রথমে আসেন আমি যদি বলি যে একটা ক্যান্সার রোগীকে রেডিয়েশন থেরাপি ট্রিটমেন্ট দিতে গেলে কি কি লাগে। প্রথম হচ্ছে একটা মেশিন, তারপরে হবে ম্যান পাওয়ার, দেন আপনার টেকনোলজিস্ট। ম্যান পাওয়ারের মধ্যে কিন্তু আপনার পড়ছে রেডিয়েশনের যে আমরা মেডিকেল ফিজিসিস্ট বলি রেডিয়েশন দেওয়ার জন্য, তাদেরকে লাগে। মেডিকেল টেকনোলজিস্ট যারা, তাদেরকে লাগে। ইভেন আমাদের এমএলএসএস পর্যন্ত লাগে। কারণ একটা পেশেন্টের আমরা শুধু যে ডাক্তাররা ট্রিটমেন্ট করি তা না, আমাদের এই ট্রিটমেন্টটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের কিন্তু এরকম লোকজন লাগে। আমি এমএলএসএসের কথাও বললাম, তার কারণ কি, একটা এমএলএসএস ছাড়া কিন্তু আমার মেশিন ক্লিন করার কোনো উপায় নেই। একটা মহিলা এমএলএসএস ছাড়া কিন্তু আমার পেশেন্টের ড্রেস চেঞ্জ করার জন্য আর কেউ নেই। সো এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, এখানে একা কেউ কিছু করতে পারবে না। তো দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে, আমার প্রতিষ্ঠানেও এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি অপ্রতুল ব্যবস্থা। প্রথমে আসি মেশিনের কথা যদি বলি, আমার এখানে এক সময় ছিল 350 থেকে 400 পেশেন্ট প্রতিদিন চিকিৎসা হতো। তখন কিন্তু 3টা মেশিন রান করতো। আরও অনেক রুগী ছিল যারা শুধু রেডিয়েশনের এক্সটার্নাল বিম না, ব্র্যাকিথেরাপি বলে একটা চিকিৎসা আছে, আপনারা জানেন, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয়, সেটাও কিন্তু চলমান ছিল। তো এখন শুধুমাত্র একটা কোবাল্ট মেশিন আর একটা ব্র্যাকিথেরাপি মেশিন চালু আছে। সুতরাং একটা কোবাল্ট মেশিন দিয়ে আমাদের মাত্র আমরা 65 থেকে 70টা পেশেন্ট পার ডেতে দিতে পারি। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে আবার, যেহেতু মেশিনটা বারবার নষ্ট হয় এবং এই একবার নষ্ট হলে কিন্তু দীর্ঘসূত্রতা হয়, এবং লাস্ট টাইম সম্ভবত 7 থেকে 8 মাস লেগেছে এটা ঠিক করতে।
তাইলে আমার কি করতে হবে, আমাকে বলা হলো যে খুব বেশি পেশেন্ট এখানে মেশিনে দেওয়া যাবে না, তাহলে মেশিন আবার নষ্ট হয়ে যাবে। সো এখানে আমাকে পেশেন্ট যেটা তাদেরকে আমার কাটেল করতে হলো এবং 65 থেকে 70-এর মধ্যে আমাকে এটা রাখতে হলো। ফলশ্রুতিতে কি হলো, ওয়েটিং টাইম অনেক বেড়ে গেল। তো এই যে ওয়েটিং টাইম আমার বেড়ে গেল, ক্যান্সার তো বসে থাকবে না। আলটিমেটলি এই পেশেন্টটা যখন আমার পরে আসছে তখন কিন্তু সেই স্টেজে থাকছে না, অর্থাৎ আমার রোগ বেড়ে যাচ্ছে, সেই স্টেজেও থাকছে না। এমন সময় আসে যখন রেডিওথেরাপির কিন্তু দেওয়ার আর কোনো মানে হয় না, সেটাতে রুগী ভালো হবে না, সেটা আমরা সবাই বুঝে যাই। এবং এর মধ্যে অনেক রুগী কিন্তু মারাও যায়। এটা শুধু আমাদের ঢাকা মেডিকেল কলেজের চিত্র কিন্তু তা কিন্তু না, এটা সারা বাংলাদেশেরই চিত্র। আর দেখেন, লিনাক মেশিন একটা ছিল, এই লিনাক মেশিন অনেক আগে থেকেই নষ্ট। এটাকে কন্ডেমেশন করার জন্য আমরা অনেক দিন ধরে ব্যবস্থা করতে চাচ্ছি এবং এটা এখন পর্যন্ত পুরোপুরি কন্ডেমেশনের প্রসেসটা শেষ হয়নি। নতুন মেশিন আমরা চাচ্ছি, কারণ মডার্ন টেকনিকে আমার লিনাক মেশিন ছাড়া কিন্তু বিকল্প নেই। আপনারা জানেন কোবাল্ট মেশিন দিয়ে কিন্তু সব পেশেন্টের ট্রিটমেন্ট করা যায় না, কিউরেটিভ ট্রিটমেন্ট বিশেষ করে। আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে পারি। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যেটাতে আমরা জানি যে পেশেন্ট ভালো হবে না, কিন্তু পেশেন্টকে আমরা হয়তো তার সিমটমগুলো কমিয়ে দিতে পারবো, যেমন তার হাড়ে ব্যথা কমিয়ে দিতে পারবো, তার ইনশাল্লাহ তার ব্লিডিং হয়তো বন্ধ করে দিতে পারবো, কিন্তু তাকে কিওর করতে পারবো না। আমার কোবাল্ট মেশিন দিয়ে যেহেতু সব কিছু হয় না, মডার্ন টেকনিকের মাধ্যমে আমার কিন্তু লিনাক মেশিন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এবং এটার জন্য বারবার করে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তেমন কোনো অগ্রগতি কিন্তু দেখা যাচ্ছে না। নেক্সট টু দ্যাট, সেটা হচ্ছে ম্যান পাওয়ারেরও ঘাটতি আছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আমাদের বেশ কয়েকটা পদ খালি আছে, বিশেষ করে আমাদের উপরের লেভেলেরও কয়েকটা পদ আমাদের খালি আছে। এগুলো কিন্তু অবশ্যই এগুলো মিট আপ করা উচিত। শুধুমাত্র আমি বলবো পেশেন্টদের জন্য না, আমাদের যে স্টুডেন্ট যারা আছে, এফসিপিএসের স্টুডেন্ট আছে, এমডির স্টুডেন্ট আছে, তাদের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা বিভিন্ন হসপিটালে তাদেরকে পাঠাচ্ছি। তারা তো আমার এখানেই আগে শিখতো, এখন কি হচ্ছে, এখন তারা শিখতে পারছে না। অর্থাৎ জাতিকে আমরা যাদেরকে তৈরি করে দিচ্ছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তাদের কিন্তু একটা শিক্ষার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে। সো আমার মেশিন ইজ এ মাস্ট, কিন্তু তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। থার্ড আসেন, যেটা আমি বললাম, যেহেতু টিম ওয়ার্ক, মেডিকেল ফিজিসিস্ট, যেই মেশিন আছে সেটার জন্য কিউএ করার জন্য আমার মেডিকেল ফিজিসিস্ট দরকার। আমরা যখন ট্রিটমেন্ট দিচ্ছি, প্ল্যানিংয়ের জন্য আমার মেডিকেল ফিজিসিস্ট দরকার। অর্থাৎ আমার মেশিন এবং আমার পেশেন্টের যে ট্রিটমেন্ট, দুটোর ক্ষেত্রেই মেডিকেল ফিজিসিস্ট দরকার। কিন্তু সরকারিভাবে কোনো মেডিকেল ফিজিসিস্ট কোথাও কোনো গভর্নমেন্ট হসপিটালে এখন পর্যন্ত দেওয়া হয়নি, এবং তার কারণ হলো মেডিকেল ফিজিসিস্টের কোনো অফিসিয়াল পদ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থাকা উচিত প্রত্যেকটা রেডিওথেরাপি ডিপার্টমেন্টে, যারা আমাদের অনেক কাজগুলোই কিন্তু করে দিতে পারবেন। ডক্টর শাহিদা আলম, যিনি হচ্ছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের প্রতিনিধিত্ব করছেন, এবং আমরা সবাই কম বেশি জানি যে ক্যান্সার ইনস্টিটিউট বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় ক্যান্সারের যা চিকিৎসার যে লোড, তার প্রায় 60 থেকে 70% তারা বেয়ার করে। আপনার হাসপাতালের মানে চিত্র কি আলেয়া আপার মতোই, নাকি একটু একটু ডিফারেন্ট চিত্র আপনার হাসপাতালের? একমাত্র বিশেষত হসপিটাল, শত বাধা বিপত্তির সত্ত্বেও আমি বলবো আমরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ক্যান্সার রোগীদের অনেকটুকুই দায়িত্ব নিতে হয় আমাদের। আমি গর্ববোধ করি এই জন্য যে ক্যান্সার ইনস্টিটিউটের একটা গোল্ডেন পাস্ট আছে। ফার্স্ট লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন গভর্নমেন্ট সেক্টরে এসেছে ক্যান্সার ইনস্টিটিউটের হাত ধরে। একসাথে 4টা লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন একমাত্র গভর্নমেন্ট সেক্টরে ক্যান্সার ইনস্টিটিউটের ছিল। একই সাথে 6টা মেশিন, 4টা লিনাক এবং 2টা কোবাল্ট ক্যান্সার ইনস্টিটিউটের ছিল, সেটা 2008-এ। এখন আপনি যদি বাস্তব পরিস্থিতি চিন্তা করেন, 2025-এ এসে পেশেন্ট সংখ্যা আমরা মনে করি, যদিও আমাদের সেই রকম একেবারে ডাটা নেই, অ্যাটলিস্ট 2 থেকে 3 গুণ বেড়েছে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। বাট আনফর্চুনেটলি আমাদের এখন মেশিন সংখ্যা মাত্র 2টো, যেখানে মেশিনও 3 গুণ হওয়ার কথা ছিল। বাট এ 2টো মেশিন পেতেও আমাদেরকে আসলে যথেষ্টই বেগ পেতে হয়েছে। ডিসেম্বর 2024-এ আমাদের লাস্ট 6টা মেশিনের লাস্টটা আউট অফ অর্ডার হলো। দেন আমাদের 2টো খুবই হাইটেক মেশিন কেনা হয়েছে। আমি খুবই গর্বের সাথে বলতে পারি, ইফ আই এম নট রং, ইভেন গভর্নমেন্টস প্রাইভেট সেক্টরও আমাদের মেশিনের মতন কিন্তু যে ভার্সা এসডি অ্যান্ড আমাদের যে ভাইটাল বিম এসেছে, প্রাইভেট সেক্টরও কিন্তু এত উন্নত মেশিন নেই। কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে, উই আর নেভার এনাফ।
আসলে সক্ষমতায় আমরা কখনোই টু দ্য পয়েন্টে পৌঁছাতে পারছি না। দুটো অতি উন্নত মেশিন নিয়েও আমি পেশেন্টকে সার্ভিস দিতে পারছি না, কারণ দুটো তো আসলে এখন আমার যে পেশেন্ট লোড তার জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। এবং মাঝখানে যে 5-6 মাস আমাদের বন্ধ ছিল, এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা আসতে বলেছি, তারা কিন্তু এখন ফিরে আসছে। সুতরাং এই ব্যাক প্রেশারটা পুরোটাই আমাদেরকে নিতে হচ্ছে, সাথে নতুন পেশেন্ট, সারা বাংলাদেশের পেশেন্টরা আসছে। সো পুরানো রুগী তার সাথে আমার নতুন রুগী, এভরিডে আমরা এই জিনিস থেকে যে আসলে কখন বেরোতে পারবো আমার খুবই আপসেট লাগে মাঝে মাঝে। একটা ইয়াং মাদার, সার্ভাইকেল ক্যান্সার স্টেজ 2B, 35 ইয়ার্স, পেশেন্টটাকে আমি যদি এই উইক থেকে রেডিয়েশনটা শুরু করতে পারি, পেশেন্টের কিউরের চান্স অনেক বেশি। বাট কিভাবে? আমার 6 মাস আগের একটা পেশেন্ট ওয়েট করছে, আমাকে তখন প্রশ্ন করা হবে যে এই পেশেন্টটা তো 6 মাস আগে এসেছে, তাহলে তার তো একটা অধিকার আছে আগে চিকিৎসা পাওয়া। তাহলে আমাদের এভরিডেই কিন্তু ভীষণ একটা ডিসিশন নিতে ভীষণ একটা ইয়ের মধ্যে থাকতে হয়, অপরাধ বোধ থেকে শুরু করে খুব কঠিন একটা র্যাশনালিটি, সব কিছু চিন্তা করে যে আমি আসলে এই দুজনের কাকে প্রেফার করব। যিনি 6 মাস থেকে ওয়েট করে কিউরের পসিবিলিটি অনেকটুকুই চলে গেছে তাকে, নাকি যাকে আমি আজকে পেয়েছি এবং ভালো করা সম্ভব। আমি আসলে এভরিডে এই কষ্টটা নিয়েই আমাদেরকে ক্যান্সার ইনস্টিটিউটে কাটাতে হয়। আর রিগার্ডিং মেশিন কেনাটা আমাদের সবাই জানেন যে গভর্নমেন্ট সেক্টরে খুবই দীর্ঘসূত্রিতা আছে, ভালো মেশিন কেনা হয়, কিন্তু এক একটা মেশিন কিনে ইনস্টল করে ওয়ার্কফোর্স হতে হতে অনেক সময় লেগে যায়। ম্যান পাওয়ারের কথা আমি বলবো যে আমাদের এই মুহূর্তে আমি মনে করি সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আমার ইনস্টিটিউটে আছে। অ্যাটলিস্ট রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট প্রায় 60 ম্যান পাওয়ারের ডিপার্টমেন্ট আমরা, ইনক্লুডিং আমার ট্রেনি ডক্টর থেকে শুরু করে। বাট মেশিন তো দুটোই। আমরা এখন 180 পেশেন্ট 90 করে 180 পেশেন্ট দিচ্ছি, এবং এভরিডে আমাদের অনেকগুলো প্যালিয়েটিভ কেস দিতে হয়, যারা আসলে বেশি দিন জীবন আর পাবেন না বা ক্যান্সার থেকে কিউর হওয়ার সম্ভাবনা কম। তাদেরকে আমাদের একটা মানবিকতার বেসিসে তাদের কষ্ট কমানোর জন্য এবং তাদের কোয়ালিটি অফ লাইফ বাড়ানোর জন্য কিন্তু আমাদের একটা আলাদা কিউ রাখতে হয়, যে আমরা প্যালিয়েটিভ পেশেন্টদেরকে একটা অগ্রাধিকার দিয়ে অ্যাটলিস্ট 8 থেকে 10টা পেশেন্টকে আমাকে দিতে হয় ওখানে। সো আমি গভর্নমেন্ট সেক্টরে যেটা ফিল করি, দুটো মেশিনও আমরা যখন মেশিন কিনি আমরা কিন্তু হায়েস্ট সবচেয়ে ভালো ডিলে মেশিন কিনি, কিন্তু মেশিন মেনটেন্যান্স কন্ট্রাক্টটা আমাদের কখনোই ভালো হয় না, যেটা প্রাইভেট সেক্টরে হয়। সো আমাদের মেশিন যখন আউট অফ অর্ডার হয় গভর্নমেন্ট সেক্টরে, সেটা ছোটোখাটো একটা জাস্ট প্রবলেম ফাইন্ড আউট করতে, দেন সেটার সলিউশন করতে আমাদের দেখা যায় 15 days 20 days চলে গেল। দিস ইজ এ হিউজ আমাদের জন্য প্রেশার। আমি আশা করব যে এই মেশিন কেনার পদ্ধতিটা সরকারিভাবে যাতে একটু সহজ হয় এবং দ্রুত হয়, আর আফটার মেনটেন্যান্স কন্ট্রাক্টটা যাতে খুব ভালো হয়। বাংলাদেশের এই সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা সমস্যাগুলো শুনেছি, এবং এই সমস্যা আমরা কেউ বিলিভ করি না যে আগামী 10-15 বছরের সমাধান হয়ে যাবে, বাংলাদেশ এত রিসোর্স অ্যালোকেট করতে পারবে না। আমাদের কাস্টমাইজ সমাধানের পথ কি? একজন পলিসি মেকার বা একজন জনগণ যদি শোনে তারা হতাশ হবে। আমি খুব আশাবাদী মানুষ, আমি হতাশ না। কারণ আমি 93 সনে যখন ডক্টর আকরাম আমরা যখন ক্যান্সার ইনস্টিটিউটে আসলাম, তখন ক্যান্সার ইনস্টিটিউট কোনো রেডিওথেরাপি মেশিন ছিল না। প্রথম মেশিন আসলো 95 সনে, 2006 সনে প্রথম লিনিয়ার এক্সেলেটর আসলো। তো তখন আমাদের অনেক হতাশা লাগতো যে একটা সেন্টার, কোনো মেশিন নাই। সেখান থেকে আজকে আমরা যেখানে এসেছি, আমি মনে করব যে হ্যাঁ আমাদের অনেক মেশিন দরকার, সেই তুলনায় মেশিন কম, কিন্তু যখন মেশিন ছিল না সেই তুলনায় আমাদের মেশিন বেড়েছে। এর মধ্যে আপস অ্যান্ড ডাউন আছে, কোনো সময় একটু বেশি ছিল, কোনো সময় একটা গ্যাপ হয়েছে। ক্যান্সার ইনস্টিটিউট এক সময় 6টার থেকে হঠাৎ করে 2টা হয়েছে, এখানে কিছু প্ল্যানিংয়ের ব্যাপার আছে। বাট আমি পজিটিভ সাইডটা দেখতে চাই। কেন? কারণ আমরা সবাই এখানে আমাদের এই আজকের ডের একটা কথা হচ্ছে ওয়ান ভয়েস ফর রেডিওথেরাপি। আমরা সবাই এক কথা বলতে হবে, আমরা বাস্তবতা বলবো, আমাদের প্রবলেমের কথা বলবো, আমাদের সম্ভাবনার কথা বলতে হবে। না হলে যারা পলিসি মেকার, যারা ইনভেস্টার, তারা তো হতাশ হবে যে এখানে তো কোনো আশা নাই। এই ক্যান্সার ইনস্টিটিউট যেটা ডক্টর শাহিদা বললেন, যে কোনো একটা সময় ছিল যে বম্বে টাটা হাসপাতালে আমাদের মেশিন সংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারি না। তাহলে আমাদের উই শুড লার্ন ফ্রম দ্য মিস্টেকস, আমরা কোথায় ভুলটা হয়েছিল। এক নাম্বার 2 হচ্ছে যে কিউ কোথায় নেই। প্রাইভেট হাসপাতালে 1 মাস 1.5 মাসের কিউ আছে। তার মানে কি, ওভারঅল আমাদেরকে বোঝাতে হবে যে কিউ নট অনলি ইন গভর্নমেন্ট, কিউ ইন প্রাইভেট। তার মানে হচ্ছে দের ইজ এ ডিমান্ড। এটাকে কিউটাকে পজিটিভলি বোঝাতে হবে গভর্নমেন্টকে, প্রাইভেট সেক্টরকে, যে এখানে ডিমান্ড আছে দেখেই টাকা দিয়ে যেখানে চিকিৎসা করছে সেখানেও কিউ আছে। ইভেন বাংলাদেশে কেন, আমার নেবারিং কান্ট্রিতেও কিন্তু কিউ আছে, ইভেন প্রাইভেট সেক্টরে সেখানেও কিউ আছে। সো কিউ ইজ নাথিং নিউ, কিন্তু আমাদের এটা ম্যানেজ করতে হবে। আরেকটা হচ্ছে যে কীভাবে আমরা এটাকে ইমপ্রুভ করব।
আমাদের একটা দেশব্যাপী একটা ভিশন থাকা উচিত যে আমাদের যদি সব থাকতো তাহলে, কারণ 33% অফ দ্য রেডিওথেরাপি ফ্যাসিলিটিস এখন ঢাকায়, তার মানে বাইরে নাই। এখন প্রশ্ন হচ্ছে বরিশালে কি রেডিওথেরাপি বসানোটা কি লজিক্যাল? এটা কি ইনভেস্টমেন্টটা কি ওয়ার্থি? এই প্রশ্নগুলো একজন ইনভেস্টর করবে, একজন পলিসি মেকার করবে। আমি মনে করি একজন অনকোলজিস্ট হিসেবে আমাদের এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। আমাদেরকে খুব সায়েন্টিফিক্যালি প্রুফ করা উচিত যে কেন আমার রেডিওথেরাপি বরিশালে লাগবে। আবার যে ভার্সা এসডি মেশিনটার কথা বললো বা ভাইটাল বিমের কথা বললো, এই মেশিনটাকে আমি বরিশালে বসাবো কিনা, এটাও আমাদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। তো আমি মনে করি সুমন, আমাদের রিসোর্স আমরা চাই আরও রিসোর্স অ্যালোকেট হোক। নাম্বার 2, রিসোর্সটা যেন রেশনালি হয়। নাম্বার 3, শুধু গভর্নমেন্ট এটা হবে না, আমরা গভর্নমেন্টকে বললাম এটা গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট। আমাদের মতো দেশে গভর্নমেন্ট ক্যানট টেক দ্য লোড, এটা কোনো এইসব দেশে পারে না। এটা NHS এর মতো দেশ পারে বা ওইসব যারা ফুললি ফান্ডিং করে, কিন্তু অন্য দেশে এটা প্রাইভেট গভর্নমেন্ট দুটাকে আসতে, প্রাইভেটকে আমাদেরকে বোঝাতে হবে যে দেয়ার ইজ এ স্কোপ। আর আমাদের কিছু স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট যেমন ডক্টর লিমা বলছেন যে আমাদের কিছু বোন ট্রিটমেন্ট করতে, এই বোন 10 দিনে করা যায়, 1 দিনে করা যায়, 5 দিনে করা যায়, আমরা জানি। এখানে আমরা 1 দিনের করাটাকে প্রমোট করতে হবে, তাহলে আমাদের এই বার্ডেনটা কমে যাবে। হাইপোফ্র্যাকশন বলা হয় যে আগে রেডিওথেরাপি একসময় 25 দিনের ব্রেস্ট ট্রিটমেন্ট হতো, সেটা 15 দিন 5 দিনে করার একটা সুযোগ এসছে, সায়েন্টিফিক সুযোগ। তাহলে আমরা এগুলোকে যেখানে সুযোগ আছে অ্যাডাপ্ট করলে আমি যেন অল্প সময়ে বেশি রোগী চিকিৎসা করতে পারি, এটা করতে হবে। 250 থেকে 300 ডাক্তার আছে, কিন্তু আমরা সবাই কি অ্যাডিকুয়েটলি ট্রেন্ড? হয়তো না, কারণ তার দোষ নাই, সে এমন একটা জায়গায় কাজ করছে যেখানে এই সুযোগটাই নাই। তাই তাদেরকে আমাদের প্রশিক্ষিত করতে হবে। আজকে হঠাৎ করে মেশিন পেয়ে গেলাম, তাহলে প্রশিক্ষিত জনবল নেই। প্রশিক্ষিত জনবল যদি থাকে, তারা যদি প্রপারলি সার্ভিস করতে না পারে, তখন এটা ব্যাকফায়ার করবে যে আপনাদের মেশিন দিয়ে আপনারা চালাতে পারেন না। তাই আমি মনে করি এই জায়গাটাও আমাদের কাজ করার সুযোগ আছে। এবং আমরা অনকোলজি ক্লাব একটা প্রাইভেট অর্গানাইজেশন, অ্যাজ ইউ সেড, যে আমরা চেষ্টা করছি কোলাবোরেশন। আমরা দেখেছি দুর্দান্ত রেসপন্স পাই। আমরা যখন একটা উন্নত বিশ্বে কারোর সঙ্গে যোগাযোগ করতে চাই, কয়েকদিন আগে BMU-তে প্রফেসর আকরাম একটা প্রোগ্রাম করেছে বুয়েটের সাথে, তারা এগিয়ে এসছে কাজ করার জন্য, এবং আমি ওই লোকের সঙ্গে কথা বলছি আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। সো আমরা এই যে জায়গাগুলো আমাদের স্কোপ আছে ঘরে বাইরে, এগুলোকে আমাদের ট্যাপ করা দরকার। আমরা ম্যান পাওয়ারের নাম্বার অ্যান্ড কোয়ালিটি নিয়ে আমাদের ইয়ে করা দরকার। এবং আমি একটা জিনিস মনে করি আমাদের একটা জায়গায় ঘাটতি আছে। ঘাটতি হলো কি, আমাদের এই চিকিৎসা দিয়ে যে আমরা উপকার করতে পারি, ভালো করতে পারি, এটা আমাদের প্রমাণ করা দরকার, প্রচার করা দরকার সায়েন্টিফিক ওয়েতে। যে ক্যান্সার ইনস্টিটিউট যখন বলছে, যে ডক্টর শাহিদা যেমন বললো, বা ঢাকা মেডিকেল, যে আমাদের এতগুলো চিকিৎসার মধ্যে এতজন এত বছর বেঁচে আছে, এটা সায়েন্টিফিক্যালি যখন বলবো, তখন এই নাম্বারের সঙ্গে আমাদের মানে দাবিটা আর একটু স্ট্রং হবে। একটা প্রাইভেট সেন্টার যখন বলবে আমার এখানে বাংলাদেশের যে নেবারিং কান্ট্রি যেগুলো চিকিৎসা আমরা করতে পারি, তখন আমাদের অবস্থানটা একটু দৃঢ় হবে। তো এই জায়গাগুলোতে কিছু উন্নতি আছে, একজন যে নাই তা না, কিন্তু আমি মনে করি আমাদের আরও উন্নতির সুযোগ আছে। প্রফেসর সৈয়দ আকরাম হোসেন স্যারকে জিজ্ঞেস করতে চাই যে আমরা জানি স্যার বাংলাদেশের প্রথম ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্ল্যানটা আপনার হাতে, আপনি ইনিশিয়েট করেছেন, সেটা দীর্ঘদিন আগের কথা। সেটা একটা স্যার মানে বড় প্ল্যাটফর্মের একটা আলোচনা ছিল। স্পেসিফিকভাবে রেডিয়েশন থেরাপির এই যে বর্তমান যে চিত্র, এটা থেকে সমাধানের উপায়, কামাল ভাই যেটা বলেছেন, এর বাইরে আপনার যদি কোনো সাজেশন থাকে। আমাদের যে বক্তব্যটা হলো যে রেডিওথেরাপির পক্ষে একটা সম্মিলিত আওয়াজ, সেটা শুধু যে প্রফেশনাল আমরা না, সাধারণ মানুষ, যে কামাল যেটা বোঝানোর চেষ্টা করেছিল। এই কারণে অনকোলজি ক্লাব বা চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সম্মিলিত সবার একটা ক্যাম্পেইন হতে হবে এটা, তাহলে কিন্তু জনগণ বা সরকারের টাকা আমরা পেতে পারি। আমরা কতগুলো জিনিসেতে গুরুত্ব দিয়েছি, যে আমরা লক্ষ্য করলাম যে আমাদের শাহিদা একটু আগে বলেছেন যে মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি আসার আগে মেডিকেল ইউনিভার্সিটির মেশিন নষ্ট ছিল অলমোস্ট 7 মান্থস। সেই মেশিনটা চালু হয়েছে, এর কারণটা হলো যে এখানে কম্প্রিহেন্সিভ মেনটেন্যান্স কোনো কন্ট্রাক্ট নাই। 7 মাস মেশিন বন্ধ ছিল। এটা কিন্তু অন্যান্য জায়গাতেও তাই হচ্ছে, সরকারি খাতে বেশি। কিন্তু আমরা কিন্তু এই কাজটা কিন্তু চেষ্টা করলেই করতে পারি। আমরা যেমন উদ্যোগ নিয়েছি যে একটা CMC করে ফেলার জন্য কাজ চলছে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা আমি হেলথ রিফর্ম কমিশনের বিভিন্ন জায়গাতে আমরা বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি, আমরা বলেছি সেন্টার ফর অ্যাডভান্স স্পেশালিস্ট হেলথ কেয়ার। এটা বাংলাদেশ হেলথ কমিশন বলে একটা কমিশনের প্রস্তাবনা, তার একটা ছোট্ট অর্গান হবে এটা। এটার উদ্দেশ্যটা হবে, আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $6 বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে বৈদেশিক মুদ্রা। এর অন্যতম প্রধানতম রোগ হলো কিন্তু ক্যান্সার, এবং এই রোগীগুলো বাইরে যাচ্ছে। সেজন্য আমরা বলেছি যে এরকম একটা অর্গানাইজেশন থাকা, যাদের কাজই হবে শুধুমাত্র এই যেমন ট্রান্সপ্ল্যান্ট, অর্গান ট্রান্সপ্ল্যান্ট প্লাস আমাদের ক্যান্সার রোগী, এই চিকিৎসাগুলো তারা করা, যে চিকিৎসাগুলো বাংলাদেশে হয় না বা দুষ্প্রাপ্য বা অনেক বেশি টাকা প্রয়োজন হয়। সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা জিনিস, যে আমরা জানি যে এটা সরকারের পক্ষে, যে লো মিডল ইনকাম কান্ট্রির জন্য কঠিন। তাহলে আমরা বলেছি কীভাবে এটা সমাধান করা যায়। সমাধান করার অন্যতম পথ, যদি বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সেখানে কেউ যদি ক্যান্সার ফ্যাসিলিটি তৈরি করে, কেউ যদি অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য এগিয়ে আসে, সেক্ষেত্রে আমরা বলেছি তাদেরকে ট্যাক্স হলিডে দেওয়া হোক।
সফট লোন দেওয়া হোক, তাদেরকে প্রতিষ্ঠান তৈরি করার সুযোগ করে দেওয়া হোক, এবং তাদের মূল্যটাও নির্ধারণ করে দেওয়া হোক, রেডিওথেরাপি বা অন্যান্য কিছুর মূল্যটা নির্ধারণ করে দেয় যে কত দামে তারা এটা করবে। সরকার তাদেরকে সকল সুবিধা দিবে, কিন্তু এরা জনগণকে সেবা দিবে। পাশাপাশি আরেকটা জিনিস হলো, যেমন এই আলোচনাটা আমরা উদ্যোগ নিয়েছি এর মধ্যে, যে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কিন্তু, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কিন্তু কোনো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করতে পারি কিনা, এমইউ করতে পারি কিনা, যে আমাদের রুগীগুলো যে 4 মাস বসে আছে, এই রুগীগুলোকে কি আমরা অন্য কোনো জায়গাতে চিকিৎসা দেওয়ার সুযোগ আছে কিনা। আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে আমি যেহেতু এর আগে স্কয়ার হসপিটালে ছিলাম, সেখান থেকে আমাদের মেশিন যখন চেঞ্জ করি, আমরা নতুন মেশিন যখন আমাদের ইনস্টলেশন হয়, তখন কিন্তু আমরা ঢাকা সিএমএইচ সাথে চুক্তি করি, এবং আমাদের সমস্ত পেশেন্টগুলো কিন্তু ঢাকা সিএমএইচে রেডিওথেরাপি পায়। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু রেডিওথেরাপির সময়টাকে কিন্তু করতে পারি। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, সরকার আর বেসরকারি না, রুগী তো রুগীর সেবাটা নিশ্চিত করার জন্য সরকার এবং বেসরকারি যৌথ উদ্যোগ যদি একসাথে আমরা কাজ করতে পারি, তাহলে কেবলমাত্র সমাধান সম্ভব। আর সরকারের উপর এককভাবে চাপিয়ে দিলে সমাধান পাওয়া যাবে না। আপনার ঢাকা মেডিকেল কলেজের সমাধান, একদম স্পেসিফিক ওয়েতে সমাধানের পথ আপনি কিভাবে দেখেন? প্রথম সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, যে মেশিনটাই প্রথম সমস্যা যেটা সলভ করা উচিত, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি দীর্ঘসূত্রিতা নয়, এটাকে খুব অগ্রাধিকার ভিত্তিতেই এটা সলিউশনটা হওয়া উচিত। যে আমরা যেহেতু পেশেন্ট অনেক বেশি, তাদেরকে ট্রিটমেন্ট দিতে গেলে এবং ভালো করতে গেলে, আমার কথা হলো ট্রিটমেন্ট দেওয়া না, আমাদের উদ্দেশ্য হবে পেশেন্টদেরকে কিওর করা। সুতরাং কিওর করতে গেলে আমার মেশিন লাগবে, এবং সেটা স্ট্যান্ডার্ড মেশিন লাগবে। অর্থাৎ মডার্ন যে মেশিন, তার মধ্যে যদি একদম মিনিমাম বলি তাইলেও কিন্তু লিনাক মেশিন কিন্তু লাগবে, কোবাল্ট মেশিন দিয়ে হবে না, যেটা আমাদের এখন এই মুহূর্তে আছে। এবং মেশিনের সাথে সাথে ট্রেনিং লাগবে আমাদের অনকোলজিস্টদের, কারণ অনকোলজিস্ট অনেকেই আছেন, কিন্তু ট্রেইনড ম্যান পাওয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রান এ মডার্ন মেশিন। এবং ট্রেন ম্যান পাওয়ার বলতে শুধু যে ডক্টরস বা অনকোলজিস্ট আমি বলছি না, এখানে কিন্তু আমাদের মেডিকেল ফিজিসিস্টদের বেশি ইম্পর্টেন্ট। এবং মেডিকেল ফিজিসিস্টদের এই জন্যই সরকারি যে ভাবে তাদেরকে নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কারণ হচ্ছে যতই আমরা বলি বেসরকারি যারা আছে তাদেরকে যদি আমরা ট্রেনিং দেইও, সেই ট্রেনিংটা কিন্তু আসলে আমাদের সরকারি রোগীর ক্ষেত্রে কোনো উপকার আনে না। তো এই এগুলো সলিউশন যদি আমরা করতে পারি এবং দ্রুততম সময় অগ্রাধিকার ভিত্তিতে যদি আমরা করতে পারি, তাইলে আশা করা যায় যে আমরা আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার অনেকেই আছেন যারা এই সমস্ত ট্রিটমেন্টগুলো দিতে পারেন, তারা তো দিবেনই, তার সাথে সাথে কুইকলি আমাদের বাকিদের যারা আছে তাদেরকেও আমরা ট্রেন করে নিয়ে আসতে পারলে অবশ্যই এটার আমাদের একটা ভালো সলিউশনে আমরা পৌঁছাতে পারবো। আমাদের মেডিকেল ফিজিসিস্ট যারা আছে তারা এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা সহ যদি মেশিন ঠিক করার ব্যাপারে তাদেরও কিছু ট্রেনিং দেওয়ার দরকার থাকে, সেইটাও কিন্তু যদি নিয়ে আসা যায় যারা সরকারিভাবে আছেন, তাইলে সেই ক্ষেত্রে আমাদের এই যে মেশিনের যে রিপেয়ারের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতাটা হয়, বেসিক্যালি তো সেটা হচ্ছে আমাদের লোকাল সূত্রিতা তো আসলে হয় না, দীর্ঘসূত্রিতা আসলে আমাদের এই ফাইলগুলো অনেক উপরে লেভেলে যায় তারপরে হয়। তো লোকালি আমি যদি এটা ঠিক করে ফেলতে পারি, তাইলে তো আমার অনেক দ্রুতই আমরা এটা ঠিক করতে পারবো এবং পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দিতে পারবো। তো মূল এই 2-3টা জিনিসের যদি আমরা অগ্রাধিকার দিই, তাহলে ইনশাল্লাহ আমরা আগাতে পারবো। ডক্টর শাহিদা আলম, সমাধানের কথা শুনতে চাই। আমার সবার কাছে আপনাদের মাধ্যমে সরকার বা সবার কাছে একটা, আপনারা ক্যান্সার ইনস্টিটিউটে আমাদের 2টো এক্সিস্টিং মেশিনের সাথে অ্যাটলিস্ট আরও 6টা মেশিন দেন, সব অত্যন্ত হাইটেক এসআরএস। আমি যেটা বলেছি আমাদের ভার্সাইসরিতে কিন্তু একেবারে হাইটেক এসআরএস, যেটা আপনার টেকনিক্যাল পার্সনরা বুঝতে পারবেন, সেই ফ্যাসিলিটি আছে। কিন্তু আই মিন ডাউট যে আসলে সেই ফ্যাসিলিটি আমরা কয়জনকে বছরে ইউজ করতে পারবো, কিন্তু ওই ফ্যাসিলিটি কেনার জন্য কিন্তু আমরা অনেক টাকা ব্যয় করেছি। সো ওরকম 2টো মেশিন থাকলে আমার কিন্তু আর অতি হাইটেক মেশিনের দরকার হয় না, যে কয়টা হাইটেক আমার লাগবে তার জন্য আমি সেটাকে রিজার্ভ রাখতে পারি। সো কিছুটা মিডিয়াম লিনাক মেশিন, বাট নট সবগুলোই কিন্তু অতটা কস্টলি হয় না যদি আমি টেকনোলজিতে আরেকটু কম্প্রোমাইজ করি। তাহলে আমার পেশেন্টকে যদি আমি ক্যাটাগরাইজ করি, কিছু প্যালিয়েশন, কিছু ইন দ্য মিডল, যে যারা আসলে আমাদের রেডিয়েশন দিতে হচ্ছে 6 মাসের ব্যাকলগে, বাট আমি বুঝতে পারছি এই পেশেন্টটার আউটকাম তত ভালো হবে না, তাদের আমরা একটা মোটামুটি টেকনোলজি। আর যেই পেশেন্টগুলো আসলেই কিউরেটিভ, একেবারেই আমাদের পক্ষে, যে ডক্টর কামাল বলেছে যে আমাদের মানুষকে দেখাতে হবে যে রেডিয়েশন দিয়ে ভালো হয়, সে ভালো হওয়ার জন্য আমাকে একটা টাইমলি রাইট ট্রিটমেন্ট ফর রাইট টাইম, রাইট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার রাইট ট্রিটমেন্ট কিন্তু রং টাইমে দিলে হবে না। সো আমাদেরকে যদি মেশিন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট দেওয়া হয়, আমরা আমাদের পেশেন্টকে যদি টাইমলি দিতে পারি, আমি মনে করি যে আমরা
অ্যাটলিস্ট 6 মান্থ বা 1 বছরে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে পারবো যে ক্যান্সার ইনস্টিটিউটে আসা অ্যাটলিস্ট, আমি বলবো যে স্যার বলেছে 60%, কিন্তু আমার অভিজ্ঞতা প্রায় 80% পেশেন্টেরই কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের কোর্সে কোনো না কোনো সময় রেডিয়েশনের প্রয়োজন পড়ে। সো আমরা সবাইকেই রেডিয়েশন প্রোভাইড করতে পারবো। আমরা এই দুর্নামের ভাগিয়ার হতে চাই না যে ক্যান্সার ইনস্টিটিউটে এসে চিকিৎসা পাওয়া যায় না, কারণ আমরা ওখানে অফিস করি 8টা থেকে 2:30, ম্যান পাওয়ার আমরা থাকি। টেকনোলজিক্যাল কারণে যদি আমরা পেশেন্টটাকে প্রোভাইড করতে না পারি, আসলে সেই জিনিসটা বহন করা আমাদের জন্য কিন্তু খুবই দুঃখের। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা স্যারের কাছ থেকে একেবারেই নীতি নির্ধারণী কিছু বক্তব্য শুনবো। স্যার। অনকোলজি ক্লাব এন্ড চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি, কারণ একটা হলো যে এই রকম আলোচনা বাংলাদেশে এটাই প্রথম, এবং সারা পৃথিবীর সাথে আমার ধারণা এটাই কোনো দিবস উদযাপন যেটা সারা পৃথিবীতে একই সময় হচ্ছে। তো এটাকে আমি মনে করি এটাও কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ কিন্তু এগুচ্ছে। কিন্তু এই জিনিসটাতে আমরা নীতি নির্ধারণে আমাদের হেলথ রিফর্ম কমিশনে যেইগুলো সুপারিশ আছে, এই সুপারিশগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু স্বাস্থ্য খাতে বড় ধরনের একটা রিফর্ম হবে। এই পরিবর্তনের জন্য আমরা এই সুযোগটা যদি গ্রহণ করি, যেহেতু এটা বাংলাদেশ সরকারের একটা অফিসিয়াল ডকুমেন্ট, এই সুযোগটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ভবিষ্যতে পরিবর্তনের জন্য, তাহলে পুরো বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান্সার রোগীদের এটা সাহায্য করতে পারবো। কিন্তু আমার যেটা বক্তব্য আবারও বলতে চাই, রোগী কিন্তু রোগী, এটা সরকারি খাতে চিকিৎসা হোক আর বেসরকারি খাতে হোক। সরকারি রোগী আর বেসরকারি রোগী বলে কোনো রোগী নেই, সব রোগী এবং সবাই চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। একটি রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিককে, সকল যারা, আপনি জানেন যে দেখবেন যে প্রত্যেকটা পরিবার আজকে ক্যান্সার আক্রান্ত, কেউ না কেউ, হয়তো গ্রেটার ফ্যামিলিতে কেউ না কেউ, আপনি খোঁজ নিয়ে দেখেন সবার মধ্যে কারো না কারো আত্মীয় কোনো না কোনো কারো সময় ক্যান্সারে হয়তো মারা গেছেন বা ক্যান্সারের সার্ভাইভার। এই পরিস্থিতিতে বাংলাদেশ বর্তমানে আছে। সুতরাং পুরো দেশেরই, রাষ্ট্রেরও আমার মনে হয় যে আমরা যদি বোঝাতে পারি, আমি কামালের সাথে শতভাগ একমত, যদি বোঝাতে পারি এবং জনগণের মধ্যে যদি এক কণ্ঠস্বরে আওয়াজ তুলতে পারি, নিশ্চয়ই আমরা এটা সমাধান করতে পারবো। ডক্টর এফ এম কামাল উদ্দিন। সেই আশার কথা। 1959 সালে যখন কোবাল্ট মেশিন ঢাকা মেডিকেলে স্থাপন করা হয়, ওটার স্ট্যান্ডার্ড ছিল ম্যানচেস্টারের মতো। প্রফেসর ABMF করিম যখন প্রথম বিলাতে ফেলোশিপ করলেন, তখন ইন্দো পাক সাবকন্টিনেন্টে ওনার আগে কেউ করতে পারেন নাই। এরা কারা? এরা বাংলাদেশের সন্তান, এরা বাংলাদেশের সেন্টার। তা আমাদের একটা দুর্দান্ত অতীত আছে, আমাদের সক্ষমতা আছে। যেটা শাহিদা বললেন, যেটা প্রফেসর আকরাম বললেন, আলিয়া বললেন, যে আমাদের প্রচণ্ড উৎসাহী কিছু তরুণ আছে। আমরা খুব রিসেন্টলি AIN রেডিওথেরাপি, এটার একটা প্রোগ্রাম লঞ্চ করেছি আসেনে মিশনে। আমরা প্রপোজ করেছি আরও কয়েকটা সেন্টারে। প্রফেসর আকরাম বুয়েটের সঙ্গে AI নিয়ে একটা সেমিনার করেছে। তার মানে কি, আমরা এখানে বসে নেই, আমাদের নতুন প্রজন্ম এখন AI নিয়ে চিন্তা করছে। যখন আমরা মেশিন নাই দেখে 6 মাসের একটা দীর্ঘসূত্রিতায় আছি, যখন মেশিন নষ্ট হলে 7 মাস বন্ধ থাকে, ঠিক তখনই আমরা AI নিয়েও চিন্তা করছি। তার মানে আমাদের মধ্যে একটা প্যারাডক্সিক্যাল একটা অবস্থান। এবং এক ল্যান্ডসেটে বলেছিল যে বাংলাদেশের হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, যে এত কম বাজেটও কিভাবে তারা মানে প্রাইমারি হেলথ কেয়ার এত ভালো করেছে। যদি করতে পারে, তার মানে কি এখানে একটা ভীষণ রকমের অধ্যাবসায় আছে, কমিটমেন্ট আছে। সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমি মনে করি আমাদের একটা বিরাট আশা আছে। আমাদের একটা উন্নয়নশীল দেশ, সেটা সরকারি প্রাইভেট সব জায়গায় আমাদের বাজেটটা সীমিত, সেটাকে জুডিশিয়াস ইনভেস্টমেন্ট হওয়া উচিত। মানে আমরা যেখানে যা দরকার নাই, ওই টাকা যদি 2টা মেশিন হয় আর আমার যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমার এটার রেজাল্টটা আরও ভালো হবে। কিন্তু আমাদের একটা ভয়াবহ তরুণ সমাজ আছে যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই একটা অংশ আমাদের সাবজেক্টও আছে, যারা AI নিয়ে চিন্তা করে, যারা স্বপ্ন দেখে। এবং আমাদের রুগীরা আমাদের উপরে বিশ্বাস রাখে। কেন বিশ্বাস রাখে? এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকের অভিজ্ঞতা আছে, বিদেশে গিয়ে রুগী চিকিৎসা নিয়ে তাদের কাছে ফেরত এসছে। তার মানে কি, এই সময়টা অর্জন করেছে বাংলাদেশ। হ্যাঁ, সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধ কোথায় নেই। আপনি যদি বলেন যে আমাদের নেবারিং কান্ট্রিতে টাটা মেমোরিয়াল হসপিটাল, সেখানে আপনি দেখবেন বিশাল কিউ, রুগীরা কিন্তু চিকিৎসাটা পেয়ে যায়, রেডিওথেরাপি পায় না, চিকিৎসার সিদ্ধান্তটা নিয়ে তারা চলে যায়। আপনি যদি সাংহাইতে ফুদান ইউনিভার্সিটি দেখেছি আমি, শয়ে হাজার হাজার রুগী চিকিৎসা, তারপরেও তাদের একটা লম্বা কিউ থাকে। কিন্তু ম্যানেজমেন্ট, আমরা যদি, যেটা শাহিদা বললো, আমরা একটা বিশ্বাস তৈরি করতে চাই, এবং আমি মনে করি আমাদের সেই সুযোগ আছে। আকরামের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, আমরা সবাই এক ভাষায় আমাদের উইকনেসটার সঙ্গে স্ট্রেংথটার কথা বলি, আমাদের সম্ভাবনার কথা বলি, আমাদের যে ভবিষ্যতের যে সুযোগের কথা বলি, এবং আমাদের মতো গরিব দেশের হাজার হাজার কোটি টাকা
চলে যাওয়াটাকে আমরা ঠেকানোর যে সুযোগ সেটার কথা বলি। একদিন আমাদের কার্ডিওলজিতে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ ছিল, আজকে খুব একটা রোগী বিদেশ যায় না। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো যখন আমাদের সাবজেক্টও বেশি রোগী বাইরে যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি যে বর্তমান গভর্নমেন্ট হেলথ সেক্টরে বিশেষ করে ক্যান্সারের উপরে অত্যন্ত কনসার্ন। খুব শীঘ্রই 8টা বিভাগীয় সেন্টার, যেটা আমাদের মানে অনবোর্ড হতে যাচ্ছে, 8টা সেন্টার যদি বিভাগীয়তে যায় তাহলে আমাদের এই যে পেশেন্টের লোড এটা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে গ্লোবালি। একই সাথে এটাও বলতে চাই, লিমা আপা, কামাল ভাইয়ের যে বক্তব্য, স্যারের যে বক্তব্য, যে প্রপার রিসোর্স ডিস্ট্রিবিউশন, যে আসলে এই যে সব জায়গাতে হাইটেক লাগবে কি লাগবে না সেটা একটা ব্যবস্থাপনা। আরেকটা হচ্ছে মেশিনের সংখ্যা বাড়ানো। দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন নতুন ট্রিটমেন্ট প্রসেসগুলোকে অ্যাডাপ্ট করা। যেমন হাইপোফ্র্যাকশনেটেড যদি আমরা করি তাহলে ব্রেস্টের পেশেন্ট সেখান থেকে আমরা ওই একই মেশিনে আমরা 3 গুণ পেশেন্টকে ট্রিট করতে পারবো, প্রোস্টেট ক্যান্সারকে 3 গুণ পেশেন্ট, 4 গুণ পেশেন্ট ট্রিট করতে পারবো। তো আমরা আশা করি যে এই সমস্ত কিছুকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, আমাদের দেশে কোনো পেশেন্ট সরকারি ব্যবস্থাপনা বলেন, বেসরকারি ব্যবস্থাপনা বলেন, ডেট নিয়ে আর তাদেরকে ফিরে যেতে হবে না। তারা প্রপার টাইমে প্রপার চিকিৎসা পাবেন এবং আমরা আশা করি যে আমাদের ক্যান্সার চিকিৎসার আউটকামের হার অত্যন্ত গ্রহণযোগ্য হবে দেশে বিদেশে। আজকের এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।